গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিছু কিছু রান্না তো করেই রাখা আছে, তাও একটু কিছু করব। কাল ডাল অনেকটা ছিল, ডালটা শেষ হয়নি, আর মাছও রয়ে গেছে। কিন্তু এখন বেগুন ভাজা করব, পোস্ত ভাজা করব একটু, আর ভিন্ডি ভাজা করব। পোস্ত একবার এইরকমভাবে ভেজে দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনে পাতা আর একটু চিলি ফ্লেক্স আর নুন, ব্যাস এই দিয়ে পোস্তটাকে মেখে নিয়েছিলাম। হ্যাঁ, আর একটুখানি আটা দিয়েছিলাম। এটাকে ভালো করে মেখে তারপর ওটাকে বড়ার মতো ভেজে নিয়েছি। এটা ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই একবার ট্রাই করো। নানা রকম কাজের মধ্যে এই যে ওয়ার্ডরোবের কাজও চলছে। ফেভিকল দিয়ে নিয়ে ওদের সনমাইকাটাকে আটকানো হয়, তারপরে এজেসগুলোকে আবার সেলোটেপের মতো একটা টেপ আছে, ওটা দিয়ে বাইন্ডিং করে দেয়। তার মানে এটা হচ্ছে হ্যান্ডমেড আর মডিউলারটা হচ্ছে মেশিন মেড। তাহলে প্রাইস কোনটার বেশি হওয়া উচিত? হ্যান্ডমেডটারই তো বেশি হওয়া উচিত। আমরা তো তাই দেখেছি, সব কিছুই যখন ওটা হাতে করা হয় তার দাম বেশি হয়, কিন্তু ফার্নিচারের বেলায় সেটা উল্টো কেন? হ্যান্ডলুম ইজ ওয়ে মোর এক্সপেন্সিভ দ্যান পাওয়ারলুম। বেনারসি শাড়িগুলোই দেখে নাও, কাঁথা স্টিচ, হাতে করা, সেই জন্য এটার এত বেশি দাম। এটাই যদি মেশিনে কাঁথা স্টিচ হয় তাহলে তো এটার এত দাম হবে না। তোমরা বলো তো কোনটা এক্সপেন্সিভ হওয়া উচিত, মডিউলারটা নাকি হ্যান্ডমেড কার্পেন্ট্রি ওয়ার্কটা? আজকের খাবার ভাত, বেগুন ভাজা, পোস্তর বড়া, ভেন্ডি ভাজা, মাছ আর ডাল। আর যেহেতু কিছু খাবার থেকে গেছিল সেই জন্যে এটা সেটা হয়ে গেল। এটা খুব ভালো হয়েছে খেতে, পোস্ত ভাজাটা। আচ্ছা, পোস্তর বড়া। পোস্তর বড়া আমরা ছোটবেলা থেকে এটা পোস্ত ভাজাই বলি, পোস্তর বড়া বলা হয় না। হঠাৎ আজ ঝড় বৃষ্টি শুরু হলো, কদিন ধরে একটু একটু চলছে। সন্ধ্যের দিকটাতে এই যে মেঘ এমন করে রেখেছে যেন কতই না বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু সেইভাবে কিছুই আর হয়নি। পরে এই সময়গুলোয় আমার দাদরির বাড়িটা মনে পড়ে। আমি ব্যালকনিতে বসে থাকতাম আর কি ভালো যে লাগতো। আজ একটা অ্যাক্সিডেন্ট হতে গিয়ে ভালোই হলো, রুটি খেতে হলো না। আটাটা মাখতে গিয়ে ওর মধ্যে অনেক বেশি জল পড়ে গেল। তাহলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে দেখি তো এই গোলা রুটির কনসেপ্ট আমি কোনোদিন বানাইনি, খাইও নি। তো এই আটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, যা যা ইচ্ছে হবে সব কিছু দিয়ে দাও, তারপরে ওটা প্যানকেকের মতো ভেজে নেওয়া। খুব ভালো লাগলো খেতে। আমার ব্লগগুলো যখন আমি এডিট করি তখন আমি দেখি শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। এত কিছু খাওয়া কিন্তু হয় না, কিন্তু এটাই একটা অ্যাক্টিভিটি যেটা ক্যামেরা করে দেখানো যায়। ঘর দৌড় গোছানোর তো এখন কোনো ব্যাপারই নেই, এর মধ্যে ঘর কতটা অগোছালো হতে পারে সেটাই তোমাদের দেখিয়ে দিই। রুটির থেকে তো ফার ফার বেটার, আর আমার মনে হয় ইজিও হচ্ছে বানানোটা, একটু টাইমটা বেশি লাগছে অবশ্য। রুটির পরিবর্তে এটা কোনো সময় ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ার্স্ট গিল্টি ট্রিট, এই মিষ্টি খাওয়াটা। আমার দিদিরা এসেছিল না, ওরা এতগুলো মিষ্টি নিয়ে এসেছিল। এবারে বলো ওই মিষ্টিগুলো কে খেয়ে শেষ করবে? আর আমি তো মিষ্টি খেতে এত ভালোবাসি না যে মিষ্টি ফেলে দেবো, এটা তো আমি ভাবতেও পারি না। আমরা রেসিজম তো সবাই শুনি, এটার খুব বেশি আলোচনাও করা হয়। সেক্সিজম শুনেছি, এজিজম, এই কথাটা কি শুনেছ? আজকাল এটা আমি খুব দেখছি এদিক সেদিক। গুগলকে তো জানো, তুমি যেটা নিয়ে ভাবনা চিন্তা করবে, যেটার আশেপাশে তুমি একটু একটু কিছু সার্চ করে রেখেছো, ও তোমায় এই সব রিলেটেডই কিছু না কিছু পাঠাতে থাকবে। তো এজিজম এই কথাটা আমার বেশ লাগলো। আমি ভাবলাম এটা তো আমার এজে যারা আছে তারা হয়তো অনেকেই এটা ফেস করে ইন ডিফারেন্ট ফর্ম, কিন্তু এটা নিয়ে
ভাবলাম আজ একটু কথা বলা যেতে পারে। এইজিজম মানে হচ্ছে যখন তুমি বয়সের কারণে তোমায় জাজ করা হয়, তোমায় বলা হয় যে তুমি এই বয়সে এসেছো বলে তুমি এইটা কেন করছো। ওটার জন্য একটা বক্স করা আছে যে এই বয়সে যারা আছে তারা ওই বক্সটার মধ্যে ফিট ইন করবে, আর তার বাইরে যদি কেউ কিছু করছে তো তখন বলবে আবার এই বয়সে কি ভীমরতি ধরলো, এখন আবার কেন করছে এসব কথা। আর এই বয়সে আপনি ছেড়ে দিন। আমায় একটা পার্লারের একটি মেয়ে বলেছিল, আমি বলেছিলাম যে আমার মেকআপটা শিখতে খুব ইচ্ছে করে, আমি ভাবি মাঝে মধ্যে আর তো এখন আমি আর কিছু কাজ করছি না, তাহলে মেকআপটা শিখবো। তো ওর রেসপন্স এটা ছিল যে এই বয়সে ছাড়ুন এসব। তো এটা ও বলেছে, অনেকেই হয়তো ভাবেও সেটা। অ্যান্ড এইটাই হচ্ছে এজিজম। এই যে তোমার একটা কোনো পার্টিকুলার এজে তুমি আছো বলেই তুমি এটা করতে পারবে আর এটা করতে পারবে না, এইটাকে করাটাই হচ্ছে এজিজম। আর যখন এই এজে আমরা এসে পৌঁছাই তখন আমার মনে হয় এটা সব থেকে বেশি হিট করে। আমি তো এজিজমের শিকার হয়েছিলাম যখন আমার বয়স ছিল 20 বছর। যেহেতু আমার মেয়ে হয়ে গেছে তখন আমি ভেবেছিলাম, তখন একটা এরকম সময় দিয়ে যাচ্ছিলাম যে কিছু করার নেই, কি করব, বাচ্চা আছে ওকে মানুষ করছি, কিন্তু বুঝতেই পারছো 20 বছর বয়স তখন আমার। তো তখন আমার মনে হয়েছিল আর তো নতুন করে পড়া তো শুরু করতে পারবো না, কেন কি পড়াশোনা করতে গেলে তো আমায় আবার কোথাও যেতে হবে, কোথায় যাব, বাচ্চাকে ছেড়ে দিয়ে কোথায় যাব। তো তাহলে বাড়িতে বসে একটা জিনিস করার জন্য আমি গান শিখতে পারি, আমি গান শিখবো। তো আমি জাস্ট ওটা মেনশন করেছিলাম যে আমি ভাবছি আমি গানটা আমি আবার শুরু করব। তখন আমায় একজন বলেছিল এবার নিজের মেয়েকে গান শেখাও, আর তোমার গান শেখার দরকার নেই। আর না, এটা আমার হাজব্যান্ড বলেনি। আমরা এটা মাইন্ড করতেও ভুলে যাই মাঝে মধ্যে, যেটা আমাদের মাইন্ড করার ব্যাপার আছে কি নয়। এটা এতটাই নর্মালাইজ হয়ে গেছে যে তুমি একটি মেয়েকে যে কোনো বয়সেই ডিকটেট করতে পারো যে সে কী করবে আর সে কী করবে না। তো আমার এটাই বলার আছে, যার যেটা ইচ্ছে করছে করো, ভাবার কোনো দরকার নেই বয়স হলো কি হলো না। কেননা আমার যখন কলেজে যাওয়ার বয়স ছিল তখন আমি বাচ্চা মানুষ করেছি, আর এখন যদি আমি কলেজে যাওয়ার কাজগুলো করছি তো আমায় করতে দাও। হু ইজ স্টপিং মি অ্যান্ড হোয়াই আর ইউ স্টপিং মি? দেখো, নতুন কিছু করা সহজ তো নয়। আমি যে কয়েকটা রেজলিউশন নিজের জন্যে ভেবেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর আমি এটা আপডেটও করব আমার ব্লগের থ্রু যে ওয়েদার আমি ওটা করছি কি করছি না। নাম্বার 1 হচ্ছে সেলফ কেয়ার, নিজের কেয়ার নেওয়া। নিজের কেয়ার যদি নেওয়া যায় না তাহলে তোমার নিজের উপকার তো তুমি করছোই, তুমি তোমার বাচ্চার জন্যও অনেক উপকার করছো। কেন কি তারাও তো কোথাও দূরে আছে, কোথাও তারাও নিজের কাজে ব্যস্ত আছে। তারা অনেকটা রিল্যাক্স থাকবে যদি তারা জানে তাদের মা বাবা ভালো আছে। তাদের কাছে তাদের মা বাবার ওয়েলবিং ইজ এভরিথিং। ওরা যেখানেই থাক, কাছে থাক দূরে থাক, যেখানেই থাক। আরেকটা হচ্ছে মা বাবার কাছাকাছি থাকা, আমার মা বাবার কাছাকাছি থাকা। আমি সেটা চেষ্টা করেছি বলেই আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, আমার চাকরি ছেড়ে সব কিছু ছেড়ে যে আমি কলকাতা শিফট করেছি। তার একটা বড় কারণ যে আমি আমার মা বাবার কাছাকাছি থাকতে চাই। সেই জন্যে সেলফ কেয়ারের মধ্যে কি পড়ে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। সেলফ কেয়ার শুনতে তো খুব ভালো লাগলো, কিন্তু তার জন্য যা যা করতে হবে ওটা যে সবসময় খুব একটা আমরা করি তা কিন্তু নয়। নাম্বার 1 এক্সারসাইজ, নাম্বার 2 ডায়েট, নাম্বার 3 প্রপারলি হাইড্রেট রাখা নিজেকে, নাম্বার 4 মেন্টাল হেলথটার হিসেব রাখা যে মেন্টালি আমি কোন জায়গাতে আছি এখন। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় শরীরের খোঁজ নিই, মনের খোঁজ কিন্তু খুব একটা কেউ নেওয়া হয় না। শরীর ঠিক আছে তো, শরীর খুব ইম্পর্ট্যান্ট। I absolutely understand that and I absolutely agree. শরীর ভালো থাকাটা খুব দরকার, কিন্তু মনটাও ভালো থাকা দরকার। ওইটা একটু খুঁজে বার করতে পারলে বেশ ভালোই হয় যে এইটা করলে আমার মনটা ভালো থাকে।
আর সেটা যদি কারোর ক্ষতি না হচ্ছে তাহলে ওটা করতে পারলেই ভালো হয়। হ্যাঁ, তো আজকে একটা নতুন জিনিস নিয়ে ডিসকাস করার চেষ্টা করলাম আমি, সেটা হচ্ছে এজিজম, যেটা আমায় খুব ভাবায়, সবসময় ভাবায়, এই বয়সে করব কিনা, এই বয়সে এটা ভালো লাগবে কিনা। যদি তোমার নিজের ভালো লাগছে তাহলে এই বয়সে ওটা সেটা করো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হবে? কিছুই হবে না। আমার ব্যাপারে কার কি ইন্টারেস্ট আছে বলো? আমি যে ভিডিও বানাচ্ছি, এত কষ্ট করে সারাদিন ধরে ভিডিও বানাচ্ছি, কার কি যাচ্ছে আসছে? কিছু করছে কেউ? আমি করছি, আমার দিন রাত মেহনত করে যা করার আমি করছি। তো আমি লোকের কথা ভাবতে যাব কেন? আর ये जो एक 4 लोग क्या कहेंगे जो कॉन्सेप्ट আছে না, वो 4 लोग और कोई नहीं होता है, वो हम ही है, हमरा ही वो 4 लोग, और हम कुछ नहीं कहेंगे। कर लो अपना मन का, जी लो अपनी जिंदगी, कुछ नहीं होता, और जो होगा देखा जाएगा। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করে বলো যেটা ভালো লাগছে বা যেটা ভালো লাগছে না। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।